হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে পুনরায় হাজির হলাম। আজকে আমরা নিউটনস লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র চ্যাপ্টার শুরু করছি। এবং তোমরা জানো এটা মেকানিক্সে একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং নিউটনের এই গতিসূত্র বা নিউটনস লজ অফ মোশন থেকে অঙ্ক যেগুলো আসে সেগুলো যথেষ্ট কঠিন আসে, মানে একটু টাফ ধরনের আসে। কিন্তু সেগুলোকেও নিরাময়ের জন্য আমরা প্রথমে থিওরি পড়ব, তারপর অঙ্ক করব। সব মিলিয়ে তোমাদের হতে পারে 5টা থেকে 6টা ভিডিও, একটা দুটো বেশিও হতে পারে। 5টা থেকে 6টা ভিডিও তোমরা ভালো করে ধরে রাখো যে এই চ্যাপ্টার থেকে তোমরা 5টা থেকে 6টা ভিডিওর মধ্যে আমি গোটা চ্যাপ্টারটা কভার করব এবং এই সপ্তাহের মধ্যে গোটা চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, আমরা শুরু করছি আজকে নিউটনের যে গতিসূত্র সে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। দেখো, তাই নিউটন আমাদেরকে 3টে গতিসূত্র দিলেন। আমরা জানি নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র, এবং এই যে গতিসূত্র এটা কিন্তু ভীষণ উল্লেখযোগ্য গতিসূত্র। এই 3টে গতিসূত্র যেগুলো নিউটনস লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র নামে পরিচিত। প্রথমে আমরা নিউটনের যে প্রথম গতিসূত্র সেটা আলোচনা করব। নিউটনস ফার্স্ট ল, প্রথম গতিসূত্র। নিউটন তার প্রথম গতিসূত্র আমাদের কি বললেন? নিউটন বললেন, যদি আমরা বাইরে থেকে কোনো রকম বল প্রযুক্ত না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। অর্থাৎ ধরো একটা স্থির বস্তু যে স্থির অবস্থায় রয়েছে, আমি বাইরে থেকে কোনো রকম বল প্রযুক্ত করলাম না, তাহলে বস্তুটা কিন্তু চিরকাল স্থির অবস্থায় থেকে যাবে। একটা সাইকেল ভাবো চলছে, সাইকেলে তুমি প্যাডেল করছো না, কিছু করছো না, সাইকেলটা গড়াচ্ছে। এবার সাইকেল গড়াতে গড়াতে দেখবা থেমে যায়। তুমি প্যাডেল না করলে থেমে যায়। কেন থামে? কারণ যে রাস্তাটা সেটা ওর উপর একটা ঘর্ষণ বল প্রয়োগ করে। এবার নিউটন বলছেন, যদি কোনো রকম বল প্রযুক্ত না করি আমি বাইরে থেকে, তাহলে স্থির বস্তু স্থির অবস্থাতেই থাকবে আর গতিশীল বস্তু গতিশীল অবস্থাতেই থাকবে। নিউটনের এই যে দ্বিতীয় প্রথম গতিসূত্র, এই গতিসূত্র থেকে আমরা দুটো ধারণা পাই। কি কি ধারণা? প্রথমত হচ্ছে বলের সংজ্ঞা। কি জানলাম? বলের সংজ্ঞা। এবং 2 নম্বর আমরা জানতে পারি জাড্যের ধর্ম, মানে জাড্য। জাড্য কি এই জিনিসটা আমরা জানতে পারি। জাড্য কি? জাড্য হচ্ছে যে বলা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় যে থাকতে চাওয়ার যে ধর্ম, তাই হলো জাড্য ধর্ম। অর্থাৎ যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতেই সে থাকতে চায়। এই জাড্য 2 ধরনের হয়, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এসব বিষয়ে, তবুও একটু ছোট্ট করে জানা যাক। দেখো, প্রথমে জাড্য জিনিসটা কত প্রকার বললাম? 2 প্রকার। একটা হলো স্থিতিজাড্য এবং আর একটা হলো গতিজাড্য। স্থিতিজাড্য মানে স্থির বস্তু যেগুলো সেগুলো চিরকাল স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, তা হলো স্থিতিজাড্য। একটা উদাহরণ বলি, দেখো ছোট্ট করে। আমরা জানি সাধারণত বাসের যে উদাহরণ আমরা ছোট থেকে পড়ে এসেছি, তবুও আমি আর একবার বলছি। আমরা জানি যে বাসে দেখবা, বাসে বা ট্রেনে বা বাসে ভাবো কোন একজন ব্যক্তি ট্রেনে বা বাসে এরকম করে দাঁড়িয়ে রয়েছেন, বাসটা এখন স্থির অবস্থায় আছে। এবার ভাবো বাসটা হঠাৎ করে চলতে শুরু করলো। বাসটা এতক্ষণ স্থির অবস্থায় ছিল বলে আমার দেহের যে নিচের অংশ অর্থাৎ পা সংলগ্ন যে অংশটা, অর্থাৎ যেটা ভূমির সংস্পর্শে আছে, সেই অংশটা এবং আমার যে উপরের দেহের অংশটা সেটা স্থির অবস্থাতেই ছিল। বাস যখন হঠাৎ করে চলতে শুরু করলো তখন আমার শরীরের যে নিচের অংশ সেটাও বাসের সাথে গতিশীল হলো, অর্থাৎ যে জায়গাটা আমার ভূমির সাথে স্পর্শ হয়ে আছে সেই জায়গাটা গতিশীল হলো। কিন্তু আমার শরীরের ওপরের অংশ তখনও চাইছে যে আমি স্থির অবস্থাতেই থাকবো, এবং সেই কারণে আমি স্থির অবস্থায় থাকতে চাই, কিন্তু আমার শরীরের যে নিচের অংশ সেটা সামনের দিকে এগিয়ে যায়। ফলে কি হয়? আমি কিছুটা এরকম করে বেঁকে যাই। এই জিনিসটা হলো একটা স্থিতিজাড্যের উদাহরণ। একই রকম করে আমরা একটা গতিজাড্য উদাহরণ দিই।
দেখো একজন ব্যক্তি, ভাবো তিনি কি করছেন, তিনি গতিশীল বাসে চেপে আছেন। বাসটা এখন চলছে, গতিবেগে চলছে। বাস যখন গতিবেগে চলছে তখন তার গোটা শরীরটা গতিশীল, ঠিক আছে। এবার বাসটা যদি হঠাৎ করে ব্রেক চেপে, তাহলে দেখবা ব্যক্তিটা সামনের দিকে ঝুঁকে পড়ে। কেন হয় সেটা? দেখো, বাস যখন গতিশীল ছিল আমার গোটা শরীরটাই গতিশীল হচ্ছিল, কিন্তু বাস যখন হঠাৎ করে থেমে গেল আমার শরীরের যে নিচের অংশ যেটা বাসের সংস্পর্শে ছিল সেটাও কিন্তু স্থির হয়ে গেল, কিন্তু ওপরের যে অংশটা সেটা কিন্তু তখনও চাইছে আমি গতিশীল থাকব, এবং সেই কারণে সে কিছুটা সামনের দিকে এগিয়ে যায় এবং এ কিছুটা স্থিতিজাড্যের জন্য কিছুটা পিছনের দিকে হেলে পড়ে। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝতে পেরেছো? এবার আমরা পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। দেখো, এবার দেখো, এবার আমরা নেক্সট পড়ব ভর। এবার আমরা নেক্সট পড়ব বল। বল জিনিসটা কি? আচ্ছা, স্থিতিজাড্য ও গতিজাড্যের আর কয়েকটা উদাহরণ বলি। দেখো, স্থিতিজাড্যের ক্ষেত্রে আমরা জানি যে, ভাবো এটা একটা গ্লাস, গ্লাসের উপর এটা একটা পোস্ট কার্ড আছে, পোস্ট কার্ডের উপরে একটা কয়েন। এবার যে পোস্ট কার্ডটাতে একটা টুক করে যে একটা জোরে করে আমি মারবো, পোস্ট কার্ডটা শক করে এদিকে সামনের দিকে চলে যাবে এবং আমার কয়েনটা কি হবে, জলের মধ্যে পড়ে যাবে। কেন হয় বিষয়টা? যখন আমি পোস্ট কার্ডের উপর একটা বল প্রযুক্ত করি তখন কি হয়, পোস্ট কার্ডটা সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু আমার যে কয়েন সেটা কিন্তু তখনও চাইছে আমি স্থির অবস্থাতে থাকবো, এবং স্থির অবস্থাতে থাকতে চাই, তাই জন্য নিচের দিকে পড়ে যায়। তাহলে এই এই যে বিষয়গুলো, আরো কত কি উদাহরণ রয়েছে। আমরা যদি স্থিতিজাড্য গতিজাড্যের আরো প্রচুর উদাহরণ রয়েছে, দেখবা গতিজাড্যের একটা বলি। দেখবা বাসের যে হকাররা, দেখবা যখন বাস থেকে যখন নামেন না, একটু দেখবা এরকম করে বাঁকা করে নামেন। কেন বলতো? যেই বাসটা এই ভূমিতে, যেই আমি একটু বাঁকা হয়ে এখানে নামবো প্ল্যাটফর্মে, আমার পাটা স্থির হয়ে গেল, কিন্তু শরীরের সামনের অংশটা তো তখন গতিশীল হতে চাইছে, কারণ ও ট্রেনে গতিশীল ট্রেনে ছিল, সেই কারণে ও কি হয়, সামনের দিকে কিছুটা এগিয়ে যায়। একই রকম করে দেখবা, তাহলে সামনের দিক, এবার যদি ব্যক্তিটাও সোজা হয়ে নামতো, এরকম করে নামলো ভাবো, তাহলে কি হতো, পাটা স্থির হয়ে গেল, শরীরটা গতিশীল, তাহলে সে মুখ থুবড়ে পড়ে যেত, তাই জন্য সে একটু বাঁকা হয়ে নামে। আবার ভাবো একটা চলন্ত ট্রেন চলছে, এদিকে একটা ট্রেনের একটা বগি যাচ্ছে, তুমি কি করলে, এদিকে হাঁটতে হাঁটতে ঢুকে গেলে, সম্ভব নয় কোনোদিনই। বাসটা যখন যখন ট্রেনটা যখন গতিশীল হবে, আমাকে ওর সাথে কিছুটা কি করতে হবে, ছুটতে হবে, ছুটে ট্রেনটাতে আমাকে উঠতে হবে। সব এগুলো কিন্তু জাড্যের সব উদাহরণ। বইটা খুলবে, একবার করে চোখ বোলাবে, এখানে পড়ার মতন কিচ্ছু নেই, তবে একবার করে চোখ বুলিয়ে নেবে। এবার দেখো, এবার আমরা শিখব বল। বল কি, বা ফোর্স। বল এটা ছোট্ট করে বলি যে এটা একটা বস্তু, এম ভরে বস্তু, স্থির অবস্থায় আছে। বস্তুটাকে বাইরে থেকে আমি একটা কিছু প্রয়োগ করলাম, প্রয়োগ করার ফলে স্থির বস্তুটা কি হলো, গতিশীল হয়ে গেল। বা একটা গতিশীল বস্তু ছিল, বাইরে থেকে আমি যা প্রয়োগ করলাম, বস্তুটা বেগ বেড়ে গেল, বা গতির একটা পরিবর্তন হলো। তাহলে আমি বাইরে থেকে কি প্রয়োগ করেছি, বল প্রয়োগ করেছি। অর্থাৎ বাইরে থেকে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল, অথবা গতিশীল বস্তু তার গতির পরিবর্তন ঘটে, তাকে আমরা বলি বল বা ফোর্স। বল এই জিনিসটা আমরা আগেও পড়েছি, এবং এখানে পড়ার মতন তেমন কিন্তু কিছু নেই। আমরা শুরু করব, বলতো জাড্যকে আমরা ইংরেজিতে কি বলি? আচ্ছা, মোমেন্টাম পড়ছি, জাড্যকে ইংরেজিতে কি বলি, ইনার্সিয়া। এবং সেই কারণে নিউটনের প্রথম গতিসূত্রকে কিন্তু আমরা ল অফ ইনার্সিয়া মানে জাড্য, ঠিক আছে, তাহলে আমরা ল অফ ইনার্সিয়া বলে থাকি। এবার আমরা ভরবেগ বা মোমেন্টাম বিষয়টা একটু শিখবো।
দেখো মোমেন্টাম বা ভরবেগ নাম শুনে আমরা বুঝতে পারছি ভর ইনটু বেগ অর্থাৎ ভর এবং বেগের যে গুণফল তাই ভরবেগ। তাহলে ভরবেগকে আমরা পি দিয়ে চিহ্নিত করি, তাহলে পি সমান সমান ভর হচ্ছে এম এবং বেগ হচ্ছে ভি, তাহলে পি সমান সমান এম ভি, তাহলে ভর এবং বেগের গুণফল। আমরা এখান থেকে মাত্রা সব নির্ণয় করব। দেখো প্রথমে আমি এসআই পদ্ধতির ইউনিটটা বার করি, তাহলে বস্তুর ভর কি কেজি ইন্টু ভি মানে বেগ, তাহলে মিটার পার সেকেন্ড। একই রকম করে সিজিএস পদ্ধতিতে আমরা বার করে ফেলি, গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা কিন্তু এর যে এককগুলো কিন্তু নির্ণয় করে ফেললাম। এবার একই রকম করে আমরা মাত্রা বার করব। দেখো এ পি ইজ ইকুয়াল টু এম ভি, পি ইজ ইকুয়াল টু এম ভি, তাহলে মাত্রা দেখো এম এর মাত্রা এম, ভরের মাত্রা এম, ভি এর মাত্রা কি এল টি মাইনাস ওয়ান, তাহলে ভরবেগ কত পাচ্ছি এম এল টি মাইনাস ওয়ান। ব্যাস হয়ে গেল। তাহলে ভরবেগের আমরা মাত্রা, ভরবেগের একক আমরা কিন্তু নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা পড়ব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। হেডিং করো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, হেডিং করে ফেলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দেখো নিউটন তার দ্বিতীয় গতিসূত্রে আমাদেরকে কি বললেন, মনোযোগ দিয়ে দেখো। নিউটন আমাদেরকে বললেন ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ জিনিসটা জানলাম, ভাবো এইটা একটা বস্তু, এম ভরের বস্তু, এই বস্তুটার পর আমি বাইরে থেকে একটা বল প্রযুক্ত করেছি, তাহলে বাইরে থেকে আমি একটা কি করেছি বল প্রযুক্ত করেছি, এফ পরিমাণে ভাবো বল আমি দিয়েছি। আমি কত পরিমাণে বল দিয়েছি আমার সাথে বলো, এফ পরিমাণে বল দিয়েছি। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা বাইরে থেকে কি করলাম এফ পরিমাণ একটা ফোর্স দিলাম। এফ পরিমাণে ফোর্সটা দেওয়ার ফলে বস্তুটার বেগ হলো v1। টি সময় পরে বস্তুটা চলে এলো এই জায়গাটাতে, এবার ওর বেগটা বেড়েছে কিছুটা, বেগটা বেড়ে ওর হলো v2। তাহলে এক্ষেত্রে ওর যে ভরবেগ প্রাথমিক অবস্থায় ওর যে ভরবেগ p1 সমান সমান কত ছিল, ভর কোনটা m, ধরে নিচ্ছি মাসের বা ভরের কোনো রকম পরিবর্তন হয়নি, তাহলে এম v1 এটা হচ্ছে ওর প্রাথমিক অবস্থায় ভরবেগ এবং অন্তিম অবস্থায় ওর ভরবেগ দাঁড়াবে p2 সমান সমান mv2। এতটুকু বুঝতে পেরেছো? এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বোঝো। নিউটন বলছেন ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ p2 মাইনাস p1 এটাই তো ভরবেগের পরিবর্তন, তাই নয় কি? তাহলে p2 মাইনাস p1 হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন বাই মানে ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ সময় দিয়ে আমরা ভাগ করছি, তাহলে ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এটা সমানুপাতিক হচ্ছে ফোর্স বা বলের সাথে। তাহলে এইটা হচ্ছে নিউটনের অ্যাকচুয়াল সেকেন্ড ল। পরে ডেরিভেশন দিয়ে আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এফ সমানুপাতিক p2 মাইনাস p1 বাই টি। এবার যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিই, এবার আমরা কি করছি বলতো, নিউটনের ব্যবহারিক যে সূত্রটা সেটাতে আমরা এটাকে কনভার্ট করছি। তাহলে এফ সমান সমান এটা তুলে দিচ্ছি সমানুপাতিক, তাহলে আমরা একটা কনস্ট্যান্ট পেলাম কে p2 মাইনাস p1 মানে ভরবেগের পরিবর্তন, ওটাই লিখি। আচ্ছা একটা কাজ করো, তুমি p2 এর মানটা বসিয়ে দাও। p2 এর মান কত পেলাম mv2 মাইনাস p1 এর মান mv1 বাই টি, বা f ইকুয়ালস টু কে
এবার তুমি ধরে নাও যে মাস অর্থাৎ বস্তুর যে ভর সেটা ফিক্সড। এবার তুমি যদি বস্তুর ভরকে ফিক্সড ধরে নাও তাহলে তোমাকে এদিকে বাইরে একটা এম কমন নিতে হবে এবং ওপরে তোমার থাকছে কত v2 মাইনাস v1 বাই টি। এবারে v2 মাইনাস v1 যদি প্রাথমিক অবস্থায় যদি কোনো একটি বস্তুর বেগ যদি v1 হয় এবং অন্তিম অবস্থায় যদি তার বেগ যদি v2 হয়, তাহলে আমরা তো জানি বাবু যে a মানে বস্তুর ত্বরণ সমান সমান অন্তিম অবস্থায় যে ত্বরণ মানে অন্তিম অবস্থায় বস্তুর বেগ মাইনাস প্রাথমিক অবস্থায় বস্তুর বেগ বাই সময়। তাহলে আমরা তো এদিকে a বসাতে পারি বা f সমান সমান কে এম এ। এবার যদি কে সমান সমান 1 হয় তাহলে আমরা কি বলতে পারি বা এফ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ বস্তুর ভরটা ভর এবং ত্বরণের সাথে সমান। কিন্তু এক্ষেত্রে তোমার কি কথা, এক্ষেত্রে মাসটা ফিক্সড। আচ্ছা দাদা, মাস কি সবসময় ফিক্সড হয় না? না, আমি নিউটনের মহাকর্ষ যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম ওখানেও বলেছিলাম বস্তুর ভর সব সময় কনস্ট্যান্ট হয় না। আমি বলেছিলাম বাবু, আমি একটা খুব প্রচলিত একটা উদাহরণ দিই, খুব প্রচলিত উদাহরণ, তোমরা রকেট দেখেছো, এটা একটা রকেট ধরে নাও। এবার রকেটের এই যে এখান থেকে কি বেরোয়, এই রকেটের এই পেছন থেকে কি বেরোয় এক্সস্ট গ্যাস, এবং এদিকে এক্সস্ট গ্যাসটা এলোটা কোথা থেকে বাবু, এখানে নিশ্চয় একটা ভর রয়েছে। ভরটা কি, নিশ্চয় একটা জ্বালানি, এম ভরের জ্বালানি। এবার ভাবো রকেটটা উপরের দিকে যাচ্ছে, রকেট উপরের দিকে যাচ্ছে, রকেট উপরের দিকে যাচ্ছে। এমন একটা সময় আসবে যে ধীরে ধীরে রকেটটা উপরের দিকে যাচ্ছে, তো তাহলে এখান দিয়ে এক্সস্ট গ্যাসও বেরোতে থাকছে, তাহলে বস্তুর ভর কমছে। কিরম করে? কারণ তেলের তো ক্ষয় হচ্ছে, তেলটা পুরেই তো গ্যাস আসছে, তাহলে তেলের এখানে ক্ষয় হচ্ছে। তাহলে তাহলে এখানে কিন্তু ভর সেম থাকছে না, ভরের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি এফ নট ইকুয়ালস টু এম এ, অর্থাৎ এফ এর যে মানটা এম এর সাথে সমান নয়। আমি আরো একটা উদাহরণ দিই, ধরো ভাবো যখন কোনো একটি বস্তুর অ্যাকচুয়াল বেগটা না যখন প্রায় নিয়ার অ্যাবাউট সমান হয়ে যায় এই সি এর সাথে, সি মানে আলোর গতিবেগ, আলোর গতিবেগের সাথে সমান হয়ে যায়, তখন কিন্তু আমরা বলতে পারি এফ নট ইকুয়ালস টু এম এ, অর্থাৎ সেক্ষেত্রে বস্তুর ভর কিন্তু চেঞ্জ হয়। এবং বাবু, এবং সত্যি করে যদি আমি একটা কথা বলি, বস্তুর ভর কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ কিন্তু এই দুটো ক্ষেত্রে কার্যকর হলো না। তাহলে বস্তুর ভর কিন্তু সবসময় ফিক্সড হয় না। এই ক্ষেত্রে আমি একটা সমীকরণ বলেছিলাম যে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে জানান যে এম সমান সমান এম জিরো বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ এই এমটা কি বলেছিলাম, কোন একটা বস্তু গতিশীল অবস্থায় তার বেগ, এম জিরোটা কি রেস্ট মাস, এবং ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভিটা হচ্ছে বস্তুর গতিবেগ, সি হচ্ছে আলোর গতিবেগ। তাহলে তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারলাম। তাহলে দেখো কোনো একটা বস্তু যখন গতিশীল তার বেগের কিন্তু পরিবর্তন হয়। এবার তুমি বলতে পারো যে আমরা যে এই যে 200 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাচ্ছি বা একটা জেট প্লেন চলছে বা কিছু একটা চলছে, তাহলে আমাদের কি বেগ পরিবর্তন হচ্ছে না? অবভিয়াসলি তোমার বেগ পরিবর্তন হচ্ছে। 200 কিলোমিটার কিন্তু এখানে নয়, 200 কিলোমিটারও কিন্তু একটা বিশাল একটা অ্যামাউন্টের একটা মানে বেগ, এবং একটা ভীষণ বেগ 200 কিলোমিটার পার আওয়ার। এবং এই বেগে যখন কোনো বস্তু যখন গতিশীল হবে তখন কিন্তু তার অ্যাকচুয়াল যে মাস সেটা কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ যখন কোনো বস্তু মোশনে থাকে তখন কিন্তু তার মাসের পরিবর্তন বা বস্তুর ভরের কিন্তু পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, এটা তোমাদের সম্ভবত শেষের দিকে আছে, তবু আমি একটু বলে রাখলাম, এটা তোমাদের এখন নেই, তবু আমি বলে দিলাম। আর এই যে প্রমাণটা যেটা দেখালাম যে এম সমান সমান এম জিরো বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা তোমাদের
অনার্স লেভেলে পরবর্তীকালে পুরো ব্যাখ্যা রয়েছে, যাই হোক পরে বড় হয়ে এগুলো শিখবে। এবার আমরা কি করব, নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেই দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রে উত্তরণ করব। ঠিক আছে, তাহলে দেখো নিউটন তার দ্বিতীয় গতিসূত্রে যখন মাস ফিক্স তখন আমরা জানতে পারলাম এফ সমান সমান এম এ। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এর জায়গায় একটা মান বসিয়ে দাও, বা এফ সমান সমান এম ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। ঠিক কি ভুল? আমি তো বললাম এ সমান সমান ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। যদি ভি টুটা যদি প্রাথমিক অন্তিম বেগ হয় এবং ভি ওয়ানটা যদি প্রাথমিক বেগ হয় তাহলে এটা হবে। তাহলে বা এফ সমান সমান, তাহলে দেখো এবার যদি তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা কি বলতো, এবার তুমি ধরে নাও, ধরি এফ সমান সমান 0, অর্থাৎ বস্তুর যে বাইরে থেকে আমি বস্তুর উপরে কোনো রকম বল প্রযুক্ত করছি না। তাহলে বাইরে থেকে যদি আমি কোনো রকম বল প্রযুক্ত না করি তাহলে আমি কি পাবো, বা 0 সমান সমান এম ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। এবার আমি পাচ্ছি এটা ভি টু সমান সমান ভি ওয়ান। তুমি কি পাবা, ভি টু সমান সমান ভি ওয়ান, এইটা তুমি পেয়ে যাবা। যদি ক্যালকুলেশন করো ভি টু সমান সমান ভি ওয়ান পাবা। এবার দেখো বস্তুর, এবার যদি তুমি ধরে নাও, এবার দেখো আমি একটু ধরে ধরে বোঝাই, যদি আমি ধরে নিই যে ভি ওয়ান সমান সমান ইউ মানে প্রাথমিক বেগ, তাহলে আমাকে ভি টু সমান সমান ইউ তাই বলতে হবে। কেন? কারণ ভি ওয়ান তো ভি টুর সাথে সমান, অর্থাৎ আমি যদি বাইরে থেকে কোনো রকম বল প্রযুক্ত না করি তাহলে কিন্তু গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। অর্থাৎ দেখো এখানে ইউ প্রাথমিক বেগ, যেটা প্রাথমিক বেগ ছিল অন্তিম বেগও সেটাই, তাহলে বেগের কোনো রকম পরিবর্তন হবে না। এবার যদি আমি ধরি এটা এটা তোমার একটা কেস গেল, কেস ওয়ান, তুমি কেস ওয়ান বলে লিখতে পারো। এবার যদি আমি কেস টু করাই, এবার তুমি ধরে নাও যে এই যে ভি ওয়ানটা 0, মানে বস্তুটা স্থির অবস্থায় আছে প্রাথমিক অবস্থায়, তাহলে আমি বলতে হবে ভি টু সমান সমান 0। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো রকম বল প্রযুক্ত না করি স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, বাইরে থেকে যদি কোনো রকম বল প্রযুক্ত না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। এখান থেকে দেখো আমরা বলের যে মাত্রা আর একক টেককগুলো একটু ছোট্ট করে নির্ণয় করে নিই, দিয়ে আমরা এই সংক্রান্ত দুটো অঙ্ক করব এবং তারপরে বলের ঘাতটাতগুলো শিখবো। দেখো তাহলে আমরা এফ সমান সমান এম এ পেলাম, বা এফ সমান সমান বস্তুর ভর, একক কি বলো, ভরের একক কেজি, এসআই ইউনিটে বার করছি, কেজি ইন্টু এর একক অর্থাৎ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি আমি সিজিএস পদ্ধতিতে বার করি তাহলে কি পাবো, দেখো সেন্টিমিটার, তাহলে সিজিএস পদ্ধতি কি পাবো, গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা বলি নিউটন। কি বলি, নিউটন। এবং গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা বলি ডাইন। তাই এটাকে বলি নিউটন এবং এটাকে আমরা কি বলি, ডাইন বলি। এবার আমরা এখান থেকে দেখো তোমাদের একটা খুব প্রমাণ দেয় যে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন, ওটা করেই দিই যে 1 নিউটন 10⁵ ডাইন। ঠিক আছে, এটা আমি প্রমাণ করাবো। তাই লেখো যে 1 নিউটন মানে কি, 1 নিউটন সমান সমান কি, এই যে এটা কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটাই লিখবো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কেজি মানে কি, দেখো কেজিকে যদি আমি গ্রামে কনভার্ট করি তাহলে 10⁵ গ্রাম, আর মিটারটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কি পাবো, 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কত পাচ্ছি, 10⁵ গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বা 10⁵ গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কি ডাইন। তাহলে এত ডাইন। তো দেখো আমরা কত সহজে
1 নিউটন সমান সমান 10⁵ হয় সেটা আমরা কত সহজে নির্ণয় করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কয়েকটা অঙ্ক করব, দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা আমি মাত্রা করিয়ে দিলাম। আচ্ছা এবার আচ্ছা এখানে মাত্রাটা নির্ণয় করিয়ে দিই, ফোর্সের মাত্রাটা করিয়ে দিই। মাত্রা কি হবে দেখো, এই এম এর মাত্রা এম, আর এটা হচ্ছে এল টি মাইনাস 2, তাহলে এটা কি পাচ্ছি, এর মাত্রা এম এল টি মাইনাস 2। ঠিক আছে, ব্যাস আমরা এই এতটুকু প্রথমে থিওরি বুঝলাম। এবার আমরা এই সংক্রান্ত দুটো অঙ্ক করব, দিয়ে তারপরে আবার পরবর্তী অংশটা দেখব, সেটা নিয়ে অঙ্ক করব। ঠিক আছে, আমি বলেইছি ভিডিও লেন্দি হবে। ঠিক আছে, চলো এবার আমরা এই সংক্রান্ত কয়েকটা অঙ্ক করব। চলো আমরা শুরু করি দেরি না করে। প্রথম অঙ্ক লেখো, 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বেগ হচ্ছে ইউ সমান সমান বলে দিয়েছে 400 মিটার পার সেকেন্ড, বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট, বস্তুর ভর বলে দিয়েছে 50 গ্রাম, বস্তুর ভর বলে দিয়েছে 50 গ্রাম। আচ্ছা তুমি এটা কেজিতে কনভার্ট করো, তাহলে 50 ইন্টু 10⁻³ কেজি। একটি বুলেট, তাহলে কি বললাম, 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট একটি দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে, তাহলে সরণ এস 20 সেন্টিমিটার গতিশীল হয়ে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হয়ে গেল, দেওয়ালের গড় বাধা নির্ণয় করো। দেখো ছবিটা একটুখানি বুঝো, ছবিটা যে বুঝতে পারবে সে গোটাটাই বুঝতে পারবে। দেখো তাহলে আমি একটা এদিকে বুলেট ছুড়লাম, বুলেটটার গতিবেগ কত বলে দিয়েছে 400 মিটার পার সেকেন্ড, এটা প্রাথমিক অবস্থায় বেগ। বুলেটটা ঢুকে গেল, কত ভেতরে ঢুকলো, সরণ 20 সেন্টিমিটার ভেতরে ঢুকলো। মোটামুটি ছবিটা বোঝা গেছে। আচ্ছা এবার দেখো মোটামুটি ছবি বুঝতে পেরেছো, তাহলে ভেতরে ঢুকে গতিহীন হলো, তাহলে অন্তিম বেগ ভি সমান সমান আমরা কি বলবো, 0। তাহলে আমি এখান থেকে বলেছি যে দেওয়াল তার গড় বাধা নির্ণয় করো, তাহলে গড় বাধা বার করতে বলেছে, তাহলে এফ সমান সমান এম এ, এই এটা আমার দরকার, তাহলে এটা বার করব কি রকম করে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। ঠিক আছে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে এই ভি এর মান তো 0, বা এখান থেকে এর মানটা বার করো, কারণ এফ ইজ ইকুয়াল টু এম এতে আমি এর মানটা বসাবো, এম এর মান জানি, দেখো এম এর মান 50 ইন্টু 10⁻³ বার করে ফেলেছি অলরেডি, আমাকে এই এর মানটা বার করতে হবে, তাহলে এটার মান 0, তাহলে ভি স্কোয়ার ইউ স্কোয়ার, ইউ এর মান কত, ইউ স্কোয়ার, তাহলে এবার দেখো আমরা এর মানটা বার করি চলো, তাহলে এই ইউ স্কোয়ারকে, এটার মান 0 সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এইটাকে এদিকে আনো, তাহলে 2as সমান সমান ইউ স্কোয়ার, বা a সমান সমান ইউ স্কোয়ার বাই 2s, ইউ স্কোয়ার বাই 2s। ঠিক আছে, এবার আমরা মানগুলো পুট করি, প্রাথমিক অবস্থায় 400 মিটার পার সেকেন্ড, তাহলে 400 ইন্টু 400 বাই 2 ইন্টু এস, তাহলে সরণ কতটা ঘটেছে দেখো 20 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করো, মিটারে যদি আমি এটা কনভার্ট করি তাহলে হচ্ছে 0.2 এত মিটার,
ঠিক আছে, 0.2 এত মিটার, আমরা মিটারে কনভার্ট করলাম। ঠিক আছে, তো সরণ দেখো 0.2 মিটার করে দাও, 0.2। ব্যাস, ক্যালকুলেশন এখন করার দরকার নেই, লাস্টে গিয়ে করব। তাহলে F ইজ ইকুয়াল টু এম এ, মানে বলের মানটা বার করো। তাহলে F সমান সমান এম এর মান কত দেওয়া রয়েছে দেখো, এম এর মান দেওয়া রয়েছে 50 ইন্টু 10⁻³ বাই এর মান ইন্টু 400 ইন্টু 400, মানে 100তে বসাচ্ছি মানগুলো, 400 ইন্টু 400 বাই কি, বাই 2 ইন্টু 0.2। এই পয়েন্টটা তুলে দাও, উপরে একটা 10 লিখে দাও, এই টু আউট করো, এদিকে 100 করে দাও। এটা কত হচ্ছে হিসাব করো, দেখবা 20,000 হবে, বা F সমান সমান 20,000 নিউটন। ব্যাস, এটা আমরা প্রথম 1 নম্বর অঙ্ক করলাম। 2 নম্বর অঙ্ক করব, চলো। এই অঙ্কটা বোঝা গেল? আচ্ছা, সেকেন্ড 2 নম্বর অঙ্ক, খাতায় লেখো, খাতায় লেখো, আমি বলছি। দেখো, 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, প্রাথমিক বেগ ইউ, 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বস্তু, বস্তুর ভর m 50 গ্রাম, 50 গ্রাম ভরের একটি বস্তু, আচ্ছা গ্রামে আছে, কেজিতে কনভার্ট করো, তাহলে 50 ইন্টু 10⁻³ কেজি। গতির বিরুদ্ধে ভরের একটি বস্তু, গতির বিরুদ্ধে 50 গ্রাম ভরের একটি বস্তু গতির বিরুদ্ধে 500 ডাইন বল প্রয়োগ করা হলো। এই গতির বিরুদ্ধে আমি 500 ডাইন বল প্রয়োগ করলাম, তাহলে F সমান সমান 500 ডাইন, ডাইনকে নিউটনে কনভার্ট করো, তাহলে 10⁵ হয়ে যাবে, এত নিউটন। আচ্ছা প্রথমে আগে ডাইন লিখো, 500 ডাইন লিখো। আচ্ছা তোমাদেরকে মাথায় কিন্তু লিখতে হবে প্রদত্ত, তাই বলে লিখতে হবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে প্রদত্ত মানে কি কি দেওয়া আছে তাই বলে লিখতে হবে, এটা মনে রাখবা। আমি রাফলি করছি বলে মাঝে মধ্যে ওটা করছি না। 500 ইন্টু 500 ডাইন বলে দিয়েছে এটা, তাহলে এটাকে যদি আমরা নিউটনে কনভার্ট করি, 500 যদি নিউটনে কনভার্ট করি, তাহলে 500 বাই 10⁵ নিউটন সমান সমান কত হবে দেখো, সমান সমান 5 ইন্টু 10⁻, মানে এটা দেখো ভালো করে বোঝো, 500 ইন্টু 10⁻⁻5 হয়ে যাবে। এবার এদিকে দুটো শূন্য আছে, তাহলে 5 ইন্টু 10⁻³ হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, এখান থেকে আমরা এবার যে কি বার করবো, ত্বরণটা বার করে নিই। কি বলেছে তোমাকে, এবার প্রয়োগ করা হলো, ঠিক আছে, কতক্ষণ পর বস্তুটি গতিহীন হবে। ঠিক আছে, তাহলে কতক্ষণ পর টিটা নির্ণয় করতে বলেছে। অন্তিম বেগ এখানেও কিন্তু শূন্য, মনে রাখবা। এবার দেখো এখানে তাহলে F ইজ ইকুয়াল টু এম এ আমরা জানি, এতে এ এর মানটা বার করো, বা এ সমান সমান F বাই এম, বা এ সমান সমান F এর মান কত, 5 ইন্টু 10⁻³ এম এর মান কত, 50 ইন্টু 10⁻³। এটা ক্যালকুলেশন যদি করো তাহলে তুমি পাবে, আচ্ছা 10⁻³ কেটে যাচ্ছে, 5 10 এ 50, বা এ সমান সমান 0.1 বেরোবে ত্বরণ, তাহলে মিটার পার সেকেন্ড। এবার আমরা কি করব, এবার এখান থেকে আমাদেরকে টি এর মানটা বার করতে বলেছে, তাহলে আমরা একটা রাশিমালা জানি, ভি সমান সমান ইউ মাইনাস এটি, পড়েছ, ভি সমান সমান ইউ মাইনাস এটি। এখানে সব মান পুট করো, ইউ এর মান দেখো কত দা, ভি এর মান কত দেওয়া রয়েছে 0, ইউ এর মান কত দেওয়া রয়েছে, ইউ কত 1, এটি কত, এর মান 0.1। আচ্ছা আগে
0.1 ইন্টু টি। এবার যদি তুমি টি এর মানটা বার করো তাহলে ক্যালকুলেশন করাটার পর তোমার 10 সেকেন্ড বেরোবে। আমি ক্যালকুলেশনটা করে দিই, এই লাইনটাকে কাটো, এর মানটা 0 বসাও, ইউ মাইনাস এটি করো, বা এইটাকে তুমি আবার এ সাইডে আনো, তাহলে কি হবে প্লাস এটি সমান সমান ইউ, বা টি সমান সমান ইউ বাই এ, বা টি সমান সমান ইউ বাই এ। মান পুট করো, বা টি সমান সমান ইউ এর মান কত দেখো দেওয়া রয়েছে 1, 1 বাই এর মান 0.1, 0.1 পয়েন্ট তুলে দাও, উপরে 10 লিখে দাও, সুবিধা হয়ে গেল। বা টি সমান সমান কত হবে 10 সেকেন্ড। ব্যাস হয়ে গেল এই অঙ্কটাও। ঠিক আছে, আচ্ছা এবার আমরা করব বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। ভাবো এইটা একটা বস্তু, এবার শুরু করছি বলের ঘাত। হেডিং দাও, বলের ঘাত কাকে বলে। বলা হচ্ছে একটি বস্তুর উপরে, ভাবো আমি এফ পরিমাণে ফোর্স টি সময় ধরে দিচ্ছি। বলা হচ্ছে তাহলে আমার যে প্রযুক্ত বল, অর্থাৎ আমি যে পরিমাণে বস্তুটার উপর বল দিচ্ছি, সেই বল এবং যতক্ষণ ধরে দিচ্ছি, অর্থাৎ তার প্রযুক্ত বলের সময়কাল, এর যে গুণফল, সেটাকে আমরা বলবো বলের ঘাত, যাকে আমরা যে চিহ্ন দিয়ে চিহ্নিত করি। কি বললাম, কোনো একটি বস্তুর উপরে আমরা একটি নির্দিষ্ট পরিমাণে বল প্রযুক্ত করলে সেই বলের পরিমাণ বা প্রযুক্ত বল এবং প্রযুক্ত বলের সময়কালের গুণফলকে আমরা বলবো ঘাত বল। ঠিক আছে, তাহলে একে আমরা বলছি কি বলের ঘাত, একে আমরা বলছি বলের ঘাত। আর ঘাত বল কি, ঘাত বল পরে আসছি, তবু আমি একটু ছোট্ট করে বলে রাখি। ভাবো এটা একটা পেরেক, পেরেকটার পর জোরে আমি একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারলাম, হঠাৎ করে বাড়ি মারলাম, আচমকা একটা প্রচন্ড পরিমাণে বল প্রয়োগ করা হলো, একে আমরা বলি ঘাত বল। তাহলে বলের ঘাত আর ঘাত বল কিন্তু খুব গুলিয়ে যায় জিনিসটা, ইভেন জিনিসটা খুব গুলিয়ে যাওয়ারই বিষয়, মানে মাঝে মধ্যে গুলিয়ে যায় যে বলের ঘাত আর ঘাত বল, কিন্তু ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। তাহলে বলের ঘাত কি, কোনো একটা বস্তুর উপরে ভাবো আমি নির্দিষ্ট সময় ধরে বল প্রয়োগ করছি, তাহলে প্রযুক্ত বল এবং আমি যত সময় ধরে বলটা প্রয়োগ করছি তার গুণফল হচ্ছে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। এবার দেখো এই এফ ইজ ইকুয়াল টু এম এ, বা যে সমান সমান আমরা বলতে পারি এম এ ইন্টু টি। এবার এ মানে কি, বা যে সমান সমান এম ইন্টু এ মানে কি বলতো, ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি ইন্টু টি। এইটি আউট হয়ে গেল, বা যে সমান সমান আমরা পাচ্ছি এম ভি টু মাইনাস এম ভি ওয়ান। এবার এবার এইটা মানে কি, এম ভি টু মাইনাস এম ভি ওয়ানটা কি, এম ভি টু মাইনাস ভি ওয়ানটা হচ্ছে, আমরা একটু আগে পড়ে এলাম, এটা মানে হচ্ছে পি টু আর এটা মানে হচ্ছে পি ওয়ান, তাহলে পি টু মাইনাস পি ওয়ান, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। অর্থাৎ এই যে যেটা আমরা বার করলাম সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সাথে জের, অর্থাৎ যে বলের ঘাত তার একটা রিলেশন। ঠিক আছে, তাহলে আমি এখানে আমি আরেকবার ছবি এঁকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। দেখো এটা এম ভরের একটা বস্তু, এই বস্তুর উপর আমি এফ পরিমাণে বল প্রযুক্ত করেছি বাইরে থেকে। বস্তুটা প্রাথমিক অবস্থায় বেগ ছিল ভি ওয়ান, টি সময় পরে বেগটাও দাঁড়ালো, এম ভরে বস্তু ভি টু দাঁড়ালো। তাহলে এক্ষেত্রেও ভরবেগ পি ওয়ান সমান সমান এম ভি ওয়ান, আর এক্ষেত্রেও ভরবেগ পি টু সমান সমান এম ভি টু। দিয়ে আমরা এই লাইনে চলে এলাম, যে সমান সমান ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু বলতে পারো যে এই যে বলের ঘাত, এটা কিন্তু এক প্রকারে ভরবেগের পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাহলে আমরা এগুলো টুকটাক বুঝতে পারলাম। আমরা এই যে এই রাশিটা যেটা পেলাম, এই রাশিটা থেকে দেখো আমরা মাত্রা টাত্রাগুলো নির্ণয় করব। এটা বুঝতে পেরেছো কিরকম করে আমরা বার করলাম,
এইটা হচ্ছে মেন রাশিমালা, এই রাশিমালাটা প্রয়োজন হয়। এবং এই রাশিমালাটা আমরা তোমাকে যে প্রশ্ন দিল যে বলের ঘাতের সাথে তুমি যে ভরবেগের পরিবর্তন এই রাশিমালাটি নির্ণয় করো, তাহলে কিন্তু তোমাকে এরকম করে বার করে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা মিটিয়ে দিলাম। তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা এই যে রাশিমালাটা পেলাম যে সমান সমান এফ ইন্টু টি, এই রাশিমালাটা থেকে আমরা এবার কি করব বলতো, আমরা মাত্রার এককটা একটু নির্ণয় করে নিই। তাহলে যে একক আমি এসআই নির্ণয় করি এসআই পদ্ধতি, তাহলে এটা হচ্ছে ফোর্স বা বল, তাহলে বলের একক কি নিউটন ইন্টু টি এর একক কি সময় সেকেন্ড। একই রকম করে যদি সিজিএস একক বার করি তাহলে কি পাবো নিউটনের জায়গায় কি পাবো ডাইন, সেকেন্ড ডাইন ইন্টু সেকেন্ড, তাহলে এসআই একক নিউটন ইন্টু সেকেন্ড, সিজিএস একক ডাইন ইন্টু সেকেন্ড। এবার যদি আমরা এর মাত্রাটা নির্ণয় করি, দেখো এর মাত্রা ভরবেগের সাথে রিলেটেড, এম এল টি মাইনাস ওয়ান, ভরবেগের আমরা যা মাত্রা পড়লাম এর মাত্রাও সেম। তাহলে ভর ইন্টু বেগ, দেখো এম ইন্টু ভি, তাহলে এম এর মাত্রা কত পেলাম এম শুধু, আর এরটা কত পেলাম এল টি মাইনাস ওয়ান, তাহলে এটা কত পেয়েছিলাম এম এল টি মাইনাস ওয়ান। দেখো যে এম এল টি মাইনাস ওয়ানটা আমরা ভরবেগের পেলাম ওটা কিন্তু আবার আমরা পেয়েছি কি কিসের, বলের ঘাতের। ঠিক আছে, আচ্ছা গোটা এটা আমি বলে দিলাম। এবার আমরা ঘাত বল সম্বন্ধে একটু বলবো। ঘাত বল, হেডিং দাও ঘাত বল। ঘাত বল তো আমি বলেই দিলাম, যখন কোনো একটা বস্তুর উপরে আমরা প্রচন্ড গতিবেগে হঠাৎ করে একটা বল প্রযুক্ত করব তাকে আমরা বলবো ঘাত বল। তবে এটা একটা পেরেক, আমি প্রচন্ড গতিবেগে একটা ওর উপর হঠাৎ করে বল প্রযুক্ত করলাম, এটা ঘাত বল। এই ঘাত বলের যে যে বলের এককের সাথে সব সমান হবে, মানে দেখো এটা হচ্ছে তোমার এফ ইজিক্যাল টু এম, ঘাত বলটাও তো বাবা বল, ঘাত বলও তো একটা বল, ঘাত বল একটা বল, এফ ইজিক্যাল টু এম এ, তাহলে এফ এর ক্ষেত্রে এম এর ক্ষেত্রে কি এম, আর মাত্রা নির্ণয় প্রথমে করছি, আর এল টি মাইনাস টু, তাহলে এটা কত হলো এম এল টি মাইনাস টু, কারণ এটা একটা বল। একই রকম করে যদি এর এসআই একক নির্ণয় করি তখন সিজিএস একক কত পাবো ডাইন, ডিওয়াই এনি ডাইন। ঠিক আছে, আচ্ছা ব্যাস বলের ঘাত বল এর পার্থক্য ওই বলে দিলাম। এই যে এখানে লিখবে প্রথমে সংজ্ঞা দুটো দিয়ে দিলে, তারপরে এদিকে মাত্রা গুলো লিখলে, এখানে একক লিখলে, এটা হচ্ছে বলের ঘাত, ধরো বলের ঘাত, এটা হচ্ছে ধরো ঘাত বল, ঘাত বল। তাহলে এখানে বলের ঘাতে এখানে কি দিবে এম এল টি মাইনাস ওয়ান, এখানে কি দিবে এম এল টি মাইনাস টু, এখানে দিবে এখানে নিউটন এসআই একক, আর এখানে সিজিএস একক হচ্ছে ডাইন, ওটা লিখে দেবে ডাইন ডিওয়াই ডাইন। আর আমরা জানলাম যে সমান সমান এফ ইন্টু টি, তাহলে বল একক নিউটন ইন্টু সেকেন্ড, সেকেন্ডটা যুক্ত হবে, আবার এইদিকে ডাইন ইন্টু সেকেন্ড, এগুলো বলে দেবে। অর্থাৎ যদি তোমাকে বলের ঘাতের সংজ্ঞা দেয়, তাহলে তুমি প্রথমে যদি তুমি বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য দেয়, তাহলে তুমি প্রথমে লিখবে সংজ্ঞা, তারপর লিখবে একক, তারপর লিখবে মাত্রা। ঠিক আছে, আজকের আলোচনা আমরা এতটুকুই রাখছি। নেক্সট দিন আমরা বেশ কয়েকটা অঙ্ক করব, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব আজকে যে ভিডিওতে যেগুলো আলোচনা করলাম ভালো করে রেডি করো, প্রয়োজনে ভিডিও যে জায়গাটা বুঝতে পারছো না আরেকবার দেখে নাও, কারণ আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দিন আমরা এখান থেকে এই যে বলের ঘাত বল যেটা পড়ালাম সেখান থেকে 5টা অঙ্ক করব, এবং 5টার মতন অঙ্ক করবে, এবং তাছাড়াও তোমাদের যে কপিকল এগুলো যেগুলো রয়েছে সেই অঙ্কগুলো করবো। মানে বলের ঘাত থেকে যদি তোমাদের অঙ্ক আসে তাহলে তোমরা হেরে আসবে না, এমন করে করাবো। দিয়ে নেক্সট দিন আমরা
যে নিউটনের যে তৃতীয় সূত্র আমরা শুরু করে দেব পরের সপ্তাহে। এই সপ্তাহের মধ্যে বা পরের সপ্তাহের শুরুর মধ্যে আমরা এই নিউটনের মহাকর্ষ সূত্র নিউটনের এই যে ল অফ মোশন শেষ করে দেব।